এবার নিয়ে যাব এসএসসি ভবনের সামনে। গতকাল থেকে এসএসসি ভবনের সামনে রীতিমতো ধুমধুমার কাণ্ড চলছে। চাকরি বাতিলে যোগ্য অযোগ্য জট, এসএসসি চাকরিহারা বৈঠকে অধরা সমাধান। তালিকা প্রকাশের জন্য দুদিন সময় চাইল এসএসসি। রাতভর এসএসসি ভবন ঘেরাও চাকরিহারাদের। এসএসসি ভবনের সামনেই অবস্থান, বিক্ষোভ। তালিকা না পেলে টানা ঘেরাওয়ের ডাক। রাতভর এসএসসি ভবনে আটকে চেয়ারম্যান, দফায় দফায় পুলিশের সঙ্গে বচসা। আমরা সেই প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে প্রতি মুহূর্তে তুলে ধরেছি। চেয়ারম্যানকে ঘেরাও মুক্ত করার চেষ্টা করে পুলিশ চাকরিহারাদের বচসা। চেয়ারম্যানকে বের করতে পুলিশকে বাধা দেওয়া হয়। পুলিশের সঙ্গে বচসা ঘিরে ধুমধুমার পরিস্থিতি। পুলিশকে লক্ষ্য করে জলের বোতল ছোড়েন বিক্ষোভকারীরা। আর সকালে নতুন করে এলাকায় পুলিশ, র্যাব সমস্ত কিছুই মোতায়েন করা হয়েছে এবং এখনো পর্যন্ত আজ এখন 11টা বাজে। এখনকার ঠিক কি পরিস্থিতি, কারণ গতকাল থেকে সেখানে চলছে সেই ধর্মঘট অবস্থান চলছে। আমরা সকাল থেকে দেখেছি সেখানে কিন্তু অবস্থান চলছে। আর এখন সকাল 11টা বাজে। এখনকার ঠিক কি ছবি, আমাদের সঙ্গে সেখান থেকেই রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। বলতে পারবে সুদীপ্ত, এখনো পর্যন্ত সকাল 11টা বাজে, এখন অবস্থান, চাকরি প্রার্থীদের অবস্থান এই মুহূর্তে কি, তারা কি বলছেন, ছবিটা ঠিক কিরকম তুমি দেখতে পাচ্ছ? দেখো অনিন্দিতা, একদম গতকাল 21শে এপ্রিল থেকে আজ পর্যন্ত চাকরিহারাদের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু চলছে এসএসসি অফিসের ঠিক সামনে, এসএসসি ভবনের ঠিক সামনে। একেবারে ব্যারিকেড করে গেটে নিরাপত্তা রাখা হয়েছে, পুলিশ রাখা হয়েছে এবং মহিলা পুলিশ রাখা হয়েছে, একই সঙ্গে র্যাব নামিয়েও রাখা হয়েছে। তুমি যেটা জানো যে গতকাল যখন খাবার, জল এবং এগুলো যখন দেওয়ার জন্য আনা হচ্ছিল, চেয়ারম্যান এবং যারা কর্মচারীরা ওখানে আটকে রয়েছেন অর্থাৎ এসএসসি ভবনে, তাদের জন্য ঠিক তখন কিন্তু চাকরিহারা যারা রয়েছেন, যোগ্য শিক্ষকেরা, এবং তারা সেই খাবার কিন্তু ফেলে দিয়েছিলেন, তারা কোনোভাবেই ভেতরে ঢুকতে দেননি। আজকে সকালবেলা 10:30 নাগাদ তারা যেটা ঘোষণা করলেন জল এবং ওষুধ, প্রয়োজনীয় ওষুধ এবং জল এবং খাবার যদি ভেতরে যায় তাহলে তারা সেই ওষুধ এবং খাবার কিন্তু পৌঁছে দিতে দেবেন। তার কারণ কি? তার কারণ তারা বলছেন যে এই জল এবং খাবার এবং ওষুধের অছিলায় কোনোরকমভাবে বেরিয়ে যেতে পারেন চেয়ারম্যান, কোনোরকমভাবে কর্মীরা বেরিয়ে যেতে পারেন, কিন্তু সেটা তারা করতে দেবেন না। কার্যত খাবার, জল এবং ওষুধ যদি প্রয়োজন হয় তারা কিন্তু সেই সমস্ত কিছু তারা ভেতরে প্রবেশ করতে দেবেন। একই সঙ্গে গতকাল যেরকমভাবে তারা অবস্থানরত অবস্থায় ছিলেন, এখনো পর্যন্ত তারা কিন্তু অবস্থানরত অবস্থায় রয়েছেন। আপনারা কালকেও ছিলেন তো? হ্যাঁ, কালকেও ছিলাম। এখনো পর্যন্ত অবস্থানরত অবস্থায়? হ্যাঁ, আর থাকবো। কিছু কি বলা হয়েছে এসএসসির পক্ষ থেকে? না, কালকে তো বলেছিল 6টার সময় লিস্ট দেবে, দিয়ে তো আর দেয়নি। তো ওনারা যদি যোগ্য অযোগ্য লিস্ট দিতে না পারছেন, এখন আপাতত সিবিআই যাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করে দিয়েছেন ওদেরকে টার্মিনেশন লেটার ধরাক, যাতে বাদবাকি মানুষজন জানতে পারে যে কারা যোগ্য কারা অযোগ্য। আমরা তো কোনো দোষ করিনি, আমরা তো এসএসসি যেরকমভাবে নোটিফিকেশন করেছে আমরা ওইভাবেই পরীক্ষা দিয়েছি। আমরা পুরোপুরি সিস্টেমেটিক ওয়েতে চাকরি পেয়েছি। আপনারা একটা ঘোষণা করলেন, দেখলাম যে কিছু টেন্টেড যারা রয়েছে তারা এখানে আসছেন, কিভাবে আপনারা জানতে পারছেন? আমরা ওই লিস্ট দেখেই আমরা কারোর পরিচিত আছে আমাদের একই স্কুলের, কাছাকাছি স্কুলে, আমরা ওই যে লিস্ট বের করেছিল সিবিআই, সেই লিস্ট দেখে আমরা চিনতে পেরে শনাক্ত করতে পারছি। আপনারা আজকে বললেন যে খাবার এবং জল যাতে প্রবেশ করতে দেওয়া হোক, কেন বললেন? কারণ ওনারা যাতে অজুহাত দেখিয়ে, অসুস্থতার অজুহাত দেখিয়ে যাতে চলে না যেতে পারে, আর এটা আমাদের মানবিকতা। আমরাও সুদীপ, তাদের বক্তব্য শুনছি, তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের অবস্থানে অনড় রয়েছেন। আর অপরদিকে রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছে, এখনো এসএসসি ভবনের সামনে কিন্তু অবস্থানে বসে রয়েছেন চাকরিহারারা। নতুন করে যেন অশান্তি না হয় তার জন্য কিন্তু প্রচুর পুলিশ, র্যাব মোতায়েন রয়েছে। বারাকপুর ও বারুইপুর থেকে নিয়ে আসা হয়েছে ফোর্স। এসএসসি ভবন থেকে করুণাময়ী পর্যন্ত বাড়তি নিরাপত্তা রয়েছে, যেন কোনোভাবেই কোনো অশান্তি না হয় তার জন্যই ইতিমধ্যে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এসএসসি ভবন থেকে করুণাময়ী পর্যন্ত বাড়তি নিরাপত্তা, এবং এখনকার ঠিক কি ছবি নিরাপত্তার আমাদের সঙ্গে সেখান থেকেই রয়েছেন প্রতিনিধি সান্নিক। যাতে অশান্তি না হয় তার জন্য প্রচুর পুলিশ, র্যাব আমরা দেখতে পাচ্ছি ছবিতে। এখনকার ঠিক কিরকম ছবি নিরাপত্তা ছবি তুমি কিরকম দেখতে পাচ্ছ এই মুহূর্তে?
অনিন্দিতা, গতকাল রাত থেকেই পুলিশের যে ভূমিকা সেইটার ক্ষেত্রে বলতে গেলে প্রথমেই বলতে হয় 2 সপ্তাহ আগে আমরা দেখেছিলাম কসবা ডিআই অফিস অভিযানের ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু গতকাল রাত থেকে পুলিশের তরফে একদিকে যখন যারা চাকরিহারা শিক্ষক রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, তার পাশাপাশি অবশ্যই একটা পুলিশের কাছে এটা বড় চ্যালেঞ্জ যাতে কোনোভাবে বাইরে থেকে বহিরাগত কেউ ঢুকে অশান্তি না করতে পারে। তাই সেই জন্য অতিরিক্ত পুলিশ ফোর্স শুধুমাত্র বিধাননগর পুলিশ কমিশনারেটের নয়, তার পাশাপাশি আশেপাশের যে পুলিশ ডিভিশনগুলো রয়েছে, অর্থাৎ একদিকে কলকাতা পুলিশ, অন্যদিকে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট, অন্যদিকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বিভিন্ন জায়গা থেকে অতিরিক্ত ফোর্স নিয়ে আসা হয়েছে। তোমাকে একটু ছবিটা দেখাই, একেবারে এসএসসি ভবনের উল্টো দিকে একটি পেট্রোল পাম্পের মধ্যে এখনো পর্যন্ত বিশাল পুলিশ ফোর্স তাদেরকে তৈরি রাখা হয়েছে। আজকে একাধিক কর্মসূচি রয়েছে, অন্যান্য বিভিন্ন মঞ্চের তরফে আজকে চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়াতে প্রচুর সমাবেশ, প্রচুর জমায়েত আজকে এই এসএসসি ভবনমুখী হবে। ঠিক তার আগেই যাতে নতুন করে কোনো অশান্তি না তৈরি হয়, এই জমায়েতের অছিলায় কোনো গোষ্ঠী যাতে এখানে এসে এসএসসি ভবনের সামনে অশান্তি না তৈরি করতে পারে। চাকরিহারা শিক্ষকদের ক্ষেত্রে পুলিশ যেমন নমনীয় ভূমিকা নিচ্ছে, কিন্তু সেক্ষেত্রে যাতে সেই নমনীয় ভূমিকা কোনোভাবে বাইরে থেকে কেউ এসে অশান্তি না করে, সেই জন্য কিন্তু পুলিশকে প্রস্তুত রাখা হয়েছে, র্যাব প্রস্তুত রয়েছে, সমস্ত কিছুকে কিন্তু একেবারে প্রস্তুত রাখা হয়েছে। দুপুরের দিকে যখন একের পর এক জমায়েত আসবে, সেক্ষেত্রে আরো অতিরিক্ত পুলিশ ফোর্স আনানো হবে। এখনো পর্যন্ত কিন্তু তেমনটাই খবর। বেশ, ধন্যবাদ শামিক। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, সেই ছবিতে আমরা নজর রাখছি অবশ্যই। ডিরোজিও ভবনে অনশনে চাকরিহারা শিক্ষাকর্মীরা, অবস্থানে গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারা শিক্ষাকর্মীরা। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন 3400 গ্রুপ সি ও ডি কর্মী। গতকাল পর্ষদ সভাপতির সঙ্গে বৈঠকে গিয়েছিলেন তাদের 8 সদস্যের প্রতিনিধি দল, কিন্তু কোনো সদুত্তর না পেয়ে অবস্থানে চাকরিহারা শিক্ষাকর্মীরা। যে সমস্ত যোগ্য শিক্ষাকর্মীগণ কালকের সন্ধ্যাবেলায় 4:30টার সময় বোর্ডের প্রেসিডেন্টের সঙ্গে মিটিংয়ে এসেছিলাম, তারা মিটিংয়ে আসাহত হয়েছিলাম এবং সেখান থেকে আমরা আমরণ অনশনের কর্মসূচি শুরু করেছিলাম। তো আমাদের একটাই দাবি, আমাদের এসএসসির কাছ থেকে নন টিচিং স্টাফদের যোগ্য ও অযোগ্যের লিস্ট পুরোপুরি সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে এবং ওনাদেরকে বলে দিতে হবে কত দিনের মধ্যে সম্পূর্ণ ওএমআর ভিডিওর ইমেজ কপি ওয়েবসাইটে আপলোড হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের এই আমরণ অনশন চলবে। নজর রাখবো জগদ্দলের দিকে। জগদ্দলে বাড়ি ভেঙে মৃত্যু, রাতে বাড়ি ভেঙে বিপত্তি হয়, চাপা পড়ে মহিলার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং গুরুতর আহত হয়েছেন আরো একজন। স্থানীয়রা কি বলছেন তাদের বক্তব্য আগে শোনাবো। একটা লোক ঘায়ল হয়ে গেছে, একটা মৃত্যু হয়ে গেছে। কজন মারা গেছে? একজন মরে গেছে। একজন মারা গেছে? হ্যাঁ, হ্যাঁ, মহিলা ডেথ করে গেছে। ওখানে আমি ঘুমিয়েছিল, এখন আমাকে খবর পেয়ে গেছি এইদিকে বিল্ডিং ভেঙে গিয়েছে। হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসেছিল, সব করে ভালো করে দেখে গিয়েছিল, সব দেখে নিয়েছে, প্রশাসন भी এসেছে, সব দেখে নিয়েছে ভালো করে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরুণ। অরুণের সঙ্গে কথা বলবো। অরুণ, এই যে বাড়ি ভেঙে মৃত্যু হলো, এই বাড়ি এটা কি অনেক বছরের পুরনো বাড়ি? কিভাবে সেই বাড়ি ভেঙে গেল? দালান বাড়ি, একটা ছাদ দেওয়া ছিল, হঠাৎ করে সেই বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে। বাড়িটি বেশ পুরনো ছিল, কিন্তু সেই বাড়িতে ঘুমাচ্ছিল খুশবু খাতুন এবং তার ভাই আফজল। দুজনেই কিন্তু চাপা পড়ে যায়, কিন্তু খুশবু খাতুন 22 বছর বয়স, তার মৃত্যু হয় চাপা পড়ে। তার ভাইকে গুরুতর জখম অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মাঝরাতে ভেঙে পড়ায় কিন্তু এলাকায় একটা বিকট আওয়াজ হয় এবং সেই আওয়াজে কিন্তু পাড়ার লোকজন সব বেরিয়ে আসে, তাদের এখান থেকে উদ্ধার করা হয়। কিন্তু এই ঘটনায় এই বাড়ি ভেঙে পড়েছে, এই বাড়িটা কিন্তু বেশ পুরনো, তার পাশাপাশি অনেকগুলো বাড়ি আছে, সেই বাড়িগুলো কিন্তু অবস্থা ভালো নয়। কিন্তু এই বাড়িটা এইভাবে ভেঙে কিভাবে বললো, এই নিয়ে কিন্তু তদন্ত হচ্ছে। কারণ এই আওয়াজটা হয়েছে, এই আওয়াজটা বিকট একটা আওয়াজ হয়েছে, এখন অন্য কিছু ছিল কিনা বা কোনো কিছু আছে কিনা তা খতিয়ে দেখতে জগদ্দল থানার পুলিশ। বেশ, ধন্যবাদ অরুণ। রানা খাতুন আর তার সঙ্গে অফজল ভাই বোন ওইখানে ঘুমিয়েছিল। আর তার একটা পুরনো বাড়ি, তার উপরেও একটা ঘর ছিল।
ওই পুরনো বাড়িটা ঘরটা ভেঙে দেওয়ালটা ভেঙে পড়েছে, পড়ার পরে ছেলে যেইভাবে হোক বেরিয়ে গেছে, আর মেয়েটা ওইখানে চেপে মারা গেছে। ওই এলাকাতে আরও অনেক এরকম বাড়ি আছে, সেগুলো হ্যাঁ সেইগুলো চিহ্নিত করা হচ্ছে। চেয়ারম্যান সাহেব আমাদের ভাটপাড়া মিউনিসিপ্যালিটি ইঞ্জিনিয়ার, তাকে নোটিশ করা হচ্ছে, ভাই এইগুলো বাড়িগুলো ঠিকঠাক করে করা হোক।